আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডেইলি আপডেট বিডিতে। সাথে আছি আমি তাইন আক্তার হ্যাপি। শিথিল হলো বিধিনির্দেশ ঈদুল আজহা উপলক্ষে। আগামী 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল হলো লকডাউন। মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ঈদুল আজহাকে সামনে রেখে আগামী 15 জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একই সঙ্গে খুলবে দোকানপাট, শপিং মল। সেই ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। তবে আগামী 23 জুলাই থেকে আবার কঠোর বিধিনির্দেশ জারি করা হবে। বন্ধ থাকবে গণপরিবহন, দোকানপাট, শপিং মল, শিল্প কারখানা ও সরকারি বেসরকারি অফিস। করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বজনক হারে বেড়ে যাওয়ায় গত 1 জুলাই সকাল 6টা থেকে শুরু হয় 7 দিনের কঠোর বিধিনির্দেশ। এই বিধিনির্দেশ ছিল 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনির্দেশের মেয়াদ আরও 7 দিন অর্থাৎ 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। 23 জুলাই থেকে কঠোর বিধিনির্দেশ দিয়ে প্রজ্ঞাপন। করোনা ভাইরাসের রোধে আগামী 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত কঠোর বিধিনির্দেশ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 14 জুলাই মধ্যরাত থেকে আগামী 23 জুলাই সকাল 6টা পর্যন্ত বিধিনির্দেশ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট দিবাগত রাত 12টা পর্যন্ত কঠোর লকডাউন দেওয়া হয়েছে। 23 জুলাই থেকে 14 দিনের বিধিনির্দেশে যা থাকছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। সড়ক, রেল, নৌপথে গণপরিবহন ও সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সহ সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। সব পর্যটক কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহ বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সরকার কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি সম্পূর্ণ করবেন। আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষিপণ্য ও উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য, প্রধান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যক্রম, বিদ্যুৎ, গ্যাস, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট সেবা চালু থাকবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে হিসাবরক্ষক কর্মকর্তারা কার্যালয় খোলা রাখার বিষয়ে অর্থ বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দেবে। জরুরি পণ্য পরিবহন নিয়োজিত ট্রাক, লরি, নৌযান, পণ্যবাহী রেল, ফেরি এই নিষেধাজ্ঞার আওতাবহিভুক্ত থাকবেন। বন্দরসমূহ অর্থাৎ তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এই নিষেধাজ্ঞার আওতাবহিভুক্ত থাকবেন। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন ও বাজার কর্তৃপক্ষ স্থায়ী প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা নেওয়ার জন্য যাতায়াত করা যাবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রামাণ্যক প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দেবে। আমি ইউট টু সিভিল পাওয়ার বিধান আওতায় মাঠ পর্যায়ে কার্যরত টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থায়ী সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন। জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজের সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার নিয়োগ ও টহল অধিক্ষেত্রে পদ্ধতির সময় নির্ধারণ করবে। সেই প্রসঙ্গে স্থায়ীভাবে বিশেষ কোনো কার্যক্রম প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগসমূহ এ বিষয়ে মাঠ প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ বিষয়টি নিশ্চিত করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় ক্ষমতা দেবেন। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বিনা ভোটে প্রস্তাব পাস, মাইক ফলক বলল বাংলাদেশ।
জাতিসংঘে মানবাধিকার পরিষদের সোমবার রাতে এক প্রস্তাব পাশ হয়েছে যাতে মায়ানমারের রোহিঙ্গার জনগোষ্ঠীর পক্ষে জবাবদিহিতা, তাদের উপর চালানো নিপীড়নের বিচার ও তাদের নিজ দেশে প্রত্যাবাসনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে 2017 সালে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের পর এই প্রথম কোনো প্রস্তাব ভোটাভুটি ছাড়াই জাতিসংঘে গৃহীত হলো। এই প্রস্তাবটি বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে রোহিঙ্গা, মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ নিয়ে মানবাধিকার পরিষদের একটি প্যানেল আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। জেনেভার মানবাধিকার পরিষদের 47তম অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে ইসলামিক সম্মেলন সংস্থা OIC এর সব রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা, মুসলিম ও মায়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি উপস্থাপন হয়েছিল। গৃহীত প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে যৌন অপরাধ সহ সকল প্রকার নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ও দায়ী ব্যক্তিদের জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় আনার গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া জোরদারের আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক আদালতে চলমান বিচার প্রক্রিয়ার সমর্থন জানানো হয় পাশ হওয়া এই প্রস্তাবে। এতে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের মায়ানমার বিষয়ক নিরপেক্ষ আন্তর্জাতিক তথ্য অনুসন্ধানী মিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতির উপর মানবাধিকার পরিষদ ও জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবেদনে উপস্থাপনের অনুরোধ জানানো হয়। মায়ানমারের গণহত্যা ও ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে 2017 সালের পর কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। টিকা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন MP বলেন, বাণিজ্যিকভাবে সিনোফার্মের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী 3 মাসে চীনের টিকা পাবে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 3 মাসের জন্য আমরা চীনের সঙ্গে চুক্তি করেছি। আমরা সেই টিকাগুলো পাবো। আমরা টিকার সরবরাহ নিশ্চিত করেছি। ইতিমধ্যে প্রায় 45 লাখ টিকা এনেছি। চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে 1.5 কোটি ডোজ টিকা নিয়েছে সরকার। এর মধ্যে 20 লাখ ডোজ টিকা ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। বাকি টিকা দেশে আনার বিষয়ে সিনোফার্মের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে আগামী 3 মাসের মধ্যে বাকি টিকা বুঝে পাবে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন থেকে বাংলাদেশের কোভ্যাক্সের আওতায় 10 লাখ টিকা পাবে উল্লেখ করে ডক্টর মোমেন বলেন, আমরা ইউর থেকে 10 লাখ টিকা পাবো, সেটাও কোভ্যাক্সের আওতায়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবো। যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারা এটা এলে নিতে পারবেন। জাপান 25 লাখের বেশি টিকা দেবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। জাপান কতগুলো টিকা দেবে সঠিক সংখ্যাটি তিনি বলেননি। আমি আশা করি 25 লাখের নিচে না, আরও বেশি হতে পারে। এগুলো কোভ্যাক্সের আওতায় আসবে। এগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না। ডক্টর মোমেন আরও জানান, রাশিয়া থেকে টিকা আনার বিষয়ে সরকার চূড়ান্ত চুক্তি করে ফেলেছে। অস্ট্রেলিয়া থেকেও টিকা আনার বিষয়ে সরকার আলাপ করছে। টিকার যৌথ উৎপাদনের চায়না ও রাশিয়ার সঙ্গে আলাপ করছে সরকার। আলোচনার বেশ অগ্রসর হয়েছে। দেশবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে মোমেন বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন দেশের 80% মানুষকে টিকা নিশ্চিত করা হবে। তবে সবচেয়ে বড় কথা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাই মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। এগুলো না করলে টিকা দিয়েও কাজ হবে না। নিজেরা সচেতন না হলে পুলিশ দিয়ে সচেতন করা যাবে না। করোনা সংক্রমণ রোধে পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নিজেরা সচেতন না হলে সরকার পুলিশ দিয়ে কতটা সচেতন করবেন। তিনি বললেন, করোনার বয়াল থাবা থেকে মুক্তি হতে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনা শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীকে নাড়া দিয়েছে। সেই জন্য আমাদেরও সচেতন হতে হবে। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আমরা মিডিয়ার মাধ্যমে সব ধরনের আহ্বান করে আসছি যাতে জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলে। ঈদের সময় গরু ব্যবসায়ী ও দোকানদার মালিকদের বিষয় বিবেচনা করে সরকার লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, খামারিরা যদি পশু বিক্রি করতে না পারে তাহলে আরও 1 বছর পরিচর্যা করতে হবে। তাছাড়া দোকান মালিকরা ঈদের জন্য সারা বছর বসে থাকে। 2 ঈদের কেনাবেচা দিয়েই তারা চলে। সেইগুলো মাথায় রেখে যা কিছু করার নির্দেশনা দেবে সরকার, তা আপনাদের শুনতে হবে। আমি এখন আর এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। যথাসময়ে এই বিষয়ে যার মাধ্যমে পাওয়ার পাবেন। ওয়াসায় এখন 2 MD। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এখন কার্যরত 2 জন দায়িত্ব পালন করছেন। ছুটিতে যুক্তরাষ্ট্রে থাকলেও নথিপত্রে স্বাক্ষর করেছেন ওয়াসার MD তাসকিম এ খান। অন্যদিকে তার ছুটিকালীন সময় স্থায়ী সরকার মন্ত্রণালয় থেকে MDর দায়িত্ব পাওয়া ওয়াসার পরিচালক আব্দুল কাশেমও নথিপত্র স্বাক্ষর করেছেন। একসঙ্গে 2 জন MDর দায়িত্ব পালন অস্বাভাবিক ও প্রশাসনিক শৃঙ্খলার
পরিপন্থী বলে উল্লেখ করেছেন ওয়াসার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা। চিকিৎসা ও যুক্তরাষ্ট্রে অবস্থান করা পরিবারের সঙ্গে দেখা করতে গত ২৭ এপ্রিল থেকে ৩ মাসের জন্য ছুটিতে রয়েছেন তাসকিম এ খান। স্থায়ী সরকার মন্ত্রণালয় থেকে ওয়াসার এমডির ছুটি আদেশ হয় গত ১৬ মার্চ। এই আদেশে ২০ মার্চ থেকে ১৯ জুন অথবা যাত্রা শুরুর দিন থেকে ৩ মাসের ছুটি মঞ্জুর করা হয়। আদেশে আরও বলা হয়, এমডির ছুটির সময় ওয়াসার পরিচালক রুটিন দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের আদেশে তাসকিম এ খানের যুক্তরাষ্ট্র থেকে এমডির দায়িত্ব পালন বিষয়ে কিছু উল্লেখ নেই। ওয়াসার সূত্র জানায়, প্রতিদিন বিভিন্ন নথিপত্রে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে স্বাক্ষর করেছেন পরিচালক আবু কাশেম। অন্যদিকে তাসকিম এ খান নিয়মিত ওয়াসার বিভিন্ন সভায় অনলাইনে অংশ নিচ্ছেন। ই-নথির মাধ্যমে তিনিও বিভিন্ন নথিপত্রে স্বাক্ষর করছেন। গত ৩১ মে ওয়াসার এমডি বরাবর পাঠানোর একটি মুঠোফোনে কোম্পানির বিলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে স্বাক্ষর করেছেন আবু কাশেম। গত ১৬ জুন ওয়াসার একজন কর্মীর অবসর ভার বিষয়ক নথিপত্রে এমডি হিসেবে স্বাক্ষর রয়েছে। অন্যদিকে ৬ জুলাই ওয়াসার ভবনে অবস্থিত ঢাকা ওয়াসার বহুমুখী সমবায় সমিতি কার্যরত জায়গায় খালি কর সংক্রান্ত অফিস আদেশের খসড়ায় এমডি হিসেবে স্বাক্ষর করেছেন তাসকিম এ খান। গত ৬ মে আনুষ্ঠানিক ওয়াসার ২৭৯তম বোর্ড সভাতেও এমডি হিসেবে স্বাক্ষর নেন তিনি। ওয়াসার একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করলেও শর্তে বললেন, এটি এক বনে দুই সিংহের মতো অবস্থা। বেশি গুরুত্বের কাগজে এমডি হিসেবে স্বাক্ষর করেন তাসকিম, কম গুরুত্ব কাগজে স্বাক্ষর করেন আবু কাশেম। একটি গুরুত্বপূর্ণ সংস্থায় একই সময় দুইজন এমডির বিষয়টি নজিরবিহীন। ২০১৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর আর পদ ছাড়েননি তাসকিম এ খান। নাগরিক সেবায় মান নিয়ে তীব্র সমালোচনা ও নানা বিতর্কের মুখে পড়লেও ওয়াসার এমডির পদে দফায় দফায় নিয়োগ পেয়েছেন তিনি। ষষ্ঠবারের মতো তাসকিমের ওয়াসার এমডি হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয় গত বছরের ১ আগস্ট। প্রতিবারে তার নিয়োগ নিয়ে অনিয়ম অভিযোগ ওঠে। দুইজন এমডি দায়িত্ব পালন বিষয়ে লিখিত প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বোর্ডের অনুমোদন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমডি হিসেবে টেলিহোম সার্ভিসের মাধ্যমে এমডির দায়িত্ব পালন করছেন তাসকিম এ খান। যেখানে এমডি সশরীরে উপস্থিত থাকতে প্রয়োজন, সেখানে দায়িত্বপ্রাপ্ত পরিচালক আব্দুল কাশেম এমডির প্রতিনিধিত্ব করছেন এবং প্রয়োজনে রুটিন দায়িত্ব পালন করছেন। স্থায়ী সরকার মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী তাসকিম এ খান ছুটিতে আছেন। এ প্রশ্নের জবাবে বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, এই বিষয়ে মন্ত্রণালয় ভালো বলতে পারবে। লিখিত জবাবে তিনি আরও বলেন, ঢাকা ওয়াসা সুন্দরভাবে চলছে, পরিচালনা কোনো সমস্যা নেই, সমস্যা শুধু কিছু সাংবাদিকদের। এ বিষয়ে স্থায়ী সরকার বিভাগ অতিরিক্ত সচিব মোহাম্মদ ইব্রাহিম বলেন, মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী এমডির দায়িত্বে আছেন ওয়াসার পরিচালক আবুল কাশেম। আমাদের যোগাযোগ হচ্ছে আবুল কাশেমের সঙ্গে। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তাসকিম এ খান এ অফিস আদেশে নিজেকে অনলাইন এমডি ঘোষণা করে যান। এই অফিস আদেশে বলা হয়, বিদেশ অবস্থানের সময় কোনোভাবেই পলিসি এবং অন্যান্য বিষয়ে তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।